ছিলাম আমরা স্থিতিশক্তি আর গতিশক্তি। তো স্থিতিশক্তির আর গতিশক্তির যে মানটা বেরিয়েছিল এম জেড স্কোয়ার e⁴/8 এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার, এই মানটাই ছিল মনে হচ্ছে। দেখি একবার। আর পোটেনশিয়াল এনার্জি তো অবশ্যই মাইনাস থাকবে, মাইনাস এম জেড স্কোয়ার e⁴/8 এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার। এবার দেখি মানটা 8 এপসাইলন নটের স্কোয়ার হবে, ঠিক আছে, এপসাইলন নটের স্কোয়ার হবে পোটেনশিয়াল এনার্জিটা, আর 2 হবে। পোটেনশিয়াল এনার্জি মাইনাস হয়, আর এইখানটা একটা 2 গুণ হয় এই সামনেই, মাইনাস তো হয়ে, আর 2 দিয়ে গুণ ছিল, মনে আছে কি রে? 2 দিয়ে গুণ ছিল, এটা মনে আছে? সেই 2 4 8 4 এসেছিল তখন আমরা এরকম বলি। এটা পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক এনার্জি বার করেছিলাম, তাই তো? গতিশক্তি ঋণাত্মক হয় না বলেছিলাম, গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। আর গতিশক্তির মানটা ছিল এম জেড স্কোয়ার e⁴/8 এপসাইলন নটের স্কোয়ার, ওইটা স্কোয়ার দিতে ভুলে গেছি, এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখ এইটার পার্থক্য দেখ, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, এই দুটো আমরা আগের দিন করেছিলাম, ঠিক আছে। শুধু পার্থক্য দেখ, কাইনেটিক এনার্জি গতিশক্তি মাইনাস হয় না, ঋণাত্মক হয় না, কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা ঋণাত্মক হতে পারে, 1 নাম্বার। আর এইটা এখানে আসলে চার্জ ছিল, কত ছিল? চার্জ ছিল, কিন্তু এরকম আকারে লিখেছি, মনে আছে কি এটা? ঠিক আছে, আরেকবার দেখবি না হলে 2x করে, ঠিক আছে। এবার দেখ এই দুটোর যদি আমি মানে সম্পর্ক বার করতে যাই, যে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির মধ্যে সম্পর্ক কি করবো? দেখ এই মানটা এম জেড স্কোয়ার e⁴, এই মানটা দেখ না উপরে লেখা আছে এক জায়গায়, দেখতে পাচ্ছিস? বলতো এই জায়গাতে আমরা কেই লিখতে পারি, এই পুরো জায়গাটাতে কি লিখতে পারি? কেই। তার মানে এই লাইনের পরের লাইন দেখ, লিখবি পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির সম্পর্ক নিয়ে এই মানটা লিখলি। এই মানটা লেখার পর পরের লাইন দেখতে এরকম লেখা যাবে, পোটেনশিয়াল এনার্জি সমান -2 ইন্টু, আর এই পুরো মানটা কত? কেই। তাহলে এটা লিখতে পারি পোটেনশিয়াল এনার্জি সমান কাইনেটিক এনার্জির দ্বিগুণ, আর আগে একটা মাইনাস বেশি হবে। বুঝতে পারছিস কি? এই সম্পর্কটা আমরা মুছে দিচ্ছি। কার এনার্জি সম্পর্ক বললাম? পোটেনশিয়াল আর এটার সম্পর্ক। কোনটা দ্বিগুণ হয়? কাইনেটিক এনার্জির দ্বিগুণ হয়। আর সামনে একটা শর্টে দিয়ে দিতে পারে যে কোনো একটা ইলেকট্রনের বা 3 নম্বর কক্ষপথ, হাইড্রোজেনের 3 নম্বর কক্ষপথের, যদিও 3 নম্বর কক্ষপথ থাকে না, কিন্তু যদি শক্তি নিয়ে যায় আর কি, ঠিক আছে, 3 নম্বর কক্ষপথের কাইনেটিক এনার্জি দেওয়া থাকলেও নিয়ে বললে পোটেনশিয়াল এনার্জি বের করো, ঠিক আছে, 1 নাম্বার দিতে পারে যদি 2 + 1 দিই। তারপরে দেখ এইটা, দেখ এই দুটো তো হলো। এইবার আমরা বার করতে চাইছি টোটাল এনার্জি, টোটাল, ঠিক আছে, এটা পরের পয়েন্ট। টোটাল এনার্জি টিই দ্বারা লিখলাম, টোটাল এনার্জি সমান পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, দুটোর যোগফল, ঠিক আছে। এবার দেখ পোটেনশিয়ালটা না পরে লিখছি, কারণ কেন বলতো? পোটেনশিয়ালটা দেখ ঋণাত্মক আছে, তাহলে একটা কাজ করছি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল করছি, একই ব্যাপার তো। মান বসাবো, বল কাইনেটিক এনার্জির মান কত? এটা এম জেড স্কোয়ার e⁴/8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই প্লাস, এটা প্লাস, কিন্তু পোটেনশিয়াল এনার্জির আগে কি আছে রে? তাহলে প্লাসে মাইনাসে, আর এটা যা ছিল লিখে দিই, 2 এম জেড স্কোয়ার e⁴/8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। লসাও করতে জানিস? হ্যাঁ তাও হবে, কমন নিয়ে নিলে হবে। এই পুরোটা কমন নিয়ে নিচ্ছি, এম জেড স্কোয়ার e⁴/8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা পুরোটা কমন, পুরোটা যদি কমন যায় এখানে কি পড়ে থাকবে? 1 মাইনাস এইখানে পড়ে থাকবে 2, নাকি? এটা তো পুরোটা কমন নিচ্ছে 8 সহ,
এই পুরোটাই কমন নিচ্ছি, এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, এইটা পুরোটাই কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে কে পড়ে আছে 2, আর এখানে কিছু নাই, মানে 1 মাইনাস 2 করলে কি হয় রে, -1। তাহলে মাইনাসটা এখানে লিখে দিলাম, আর 1 দিয়ে গুণ করলে তো এটাই হয়। তাহলে দেখ টোটাল এনার্জি কি এসেছিল, মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা? এতদূর পর্যন্ত করার পর পরের পয়েন্ট দিবি যে টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, তিনটার মধ্যে সম্পর্ক বার করবো। এবার একটা আগে বার করি, না হলে টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জির মধ্যে সম্পর্ক বার করছি। দেখবি টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জির মধ্যে, এইদিকে দেখ টোটাল এনার্জি তো ছিল এইটা, টোটাল এনার্জি ছিল এইটা। এবার দেখ অভিক, মাইনাস ছিল, মাইনাস লিখলাম, কিন্তু দেখ এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এই পুরো জায়গাটাতে কোন মানটা লিখতে পারি বল, কাইনেটিক না পোটেনশিয়াল? কোনটা লিখতে পারি? কাইনেটিকটা। তাহলে বলতে পারি টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জির মান কি হয়, সমান হয়। টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জির মান, কিন্তু টোটাল অভিমুখ লয়, এটা শক্তি, তো শক্তি ভেক্টর রাশি হলে স্কেলার রাশি, ঠিক আছে। টোটাল যদি বলে আমার এতটাই শক্তি, ঠিক আছে, যে আমি একটা মানে কুয়া ধরে একাই কুড়ে দিতে পারবো, এবারে বলবি কি এটা আমার শক্তিটা পশ্চিম দিকে এতটা শক্তি যে আমি কুয়া করতে পারবো, এরকম তো হয় না। শক্তি হচ্ছে স্কেলার রাশি। যাই হোক, ওটা তো আমরা যাচ্ছি না স্কেলার ভেক্টরে, ঠিক আছে, ওটা জেন 11 ছিল। টোটাল, হ্যাঁ না ওটা বলবো না, ঠিক আছে। টোটাল এনার্জি সমান মাইনাস কাইনেটিক এনার্জি, মানে টোটাল এনার্জির মান যা হয় কাইনেটিক এনার্জির মান তাই হয়, কিন্তু আগেটাতে একটা মাইনাস বসে যায়। কাইনেটিক এনার্জি ঋণাত্মক লয় এটার মানে, আবার এটা ভাবিলিস না কাইনেটিক এনার্জি ঋণাত্মক। কাইনেটিক এনার্জি যেটা থাকবে, ধর বলে দিলে কাইনেটিক এনার্জি হচ্ছে 19 জুল, কাইনেটিক এনার্জি, তাহলে টোটাল এনার্জি কত, -19। কাইনেটিক এনার্জিটা আবার ঋণাত্মক হয় না, বলে এটা বুঝতে পারছিস? এটা কার কার সম্পর্ক, এটা কার কার সম্পর্ক, আর কাইনেটিক এনার্জির সম্পর্ক। আবার এইটা সমান, এই দেখ তো লেখা যায় কাইনেটিক এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি, এটাকে আমরা পোটেনশিয়াল এনার্জির আকারে লিখতে চাই। এই মাইনাস কে সমান এখান থেকে বলতো পি, মাইনাস কে সমান কি হবে এই লাইন থেকে বল, মাইনাস কে সমান p/2। এইটা কার সম্পর্ক, কার কার সম্পর্ক হলো, টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, তিনটার মধ্যে সম্পর্ক। তাহলে টোটাল এনার্জি কাইনেটিক এনার্জি সমান হয়, শুধু মাইনাস বসে। আবার কাইনেটিক মানে টোটাল এনার্জি যতটা হয় পোটেনশিয়াল এনার্জির অর্ধেক হয়। পোটেনশিয়াল এনার্জি লয়, টোটাল এনার্জিটা পোটেনশিয়াল এনার্জির অর্ধেক হয়। বুঝতে পারলে কি এই তিনটার মধ্যে সম্পর্ক ক্লিয়ার আছে? এবার শুন, এই যে টোটাল এনার্জি, এই টোটাল এনার্জি ঠিক করবো, এটা মুছিয়ে দিচ্ছি নেই আমরা, বাকিটা মুছিয়ে দিচ্ছি। দেখ টোটাল এনার্জি সমান মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, ঠিক আছে। এবার দেখ আমরা এই জায়গা থেকে কি করবো, দেখ রে, টোটাল এনার্জি সমান মাইনাস এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নটের স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। কি করেছি অভিজিৎ? জেড স্কোয়ার আর এন স্কোয়ারটাকে আলাদা করে দিয়েছি, বাকি সবগুলোকে এদিকে লিখেছি। হ্যাঁ, ওইটার মান মানে চেঞ্জ হতে পারে পদার্থ অনুসারে। এইবার দেখ এম এর মান, এম হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি ইলেকট্রনের ভর। ই মানে ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এপসাইলন নট সমান কি 8.854 ইন্টু 10⁻⁻12 বটে মনে হয়, একবার দেখবি মানটা, ঠিক আছে। আর একক মুখস্থ রাখিনি আমি,
আমাকে তাহলে আরও মান বার করে দেখতে হবে। কোনখান থেকে বার করে দেখবি ওগুলো দেখাচ্ছি না আমি, ওগুলো দেখাই দিই একবার। এফ সমান দেখতে এটা জানিস কি না, এফ সমান কে Q1 Q2/r², পরের লাইনে কে জায়গায় 1/4πε0, কোনাকুনি গুণ করবে ε0 একক বেরিয়ে যাবে এখান থেকে। এফ ফোর্সের একক, আধানের একক, দূরত্বের একক বেরিয়ে যাবে। আমি মুখস্থ রাখিনি, তাহলে আমাকে তো ভাইবে করে লিখতে হবে, দরকার নেই। ε0 মান পেয়ে গেছি। আর কে আছে রে বাকি এখানে পড়ি? এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। অল্প বুঝতে পারছিস কি? এই মানগুলো সব যদি এখানে বসে আস, সব মানগুলো যদি এই জায়গাতে বসে আস, তাহলে তোর যে মানটা আসবে সেই মানটা হচ্ছে, মাইনাসটা ছিল মাইনাস লিখলাম, এই পুরো মানটা বসানোর পর আসবে 13.6 ইন্টু, আর এদিকে Z²/n² তো ছিলই। বল বুঝতে পারছিস কি? বিশাল ইম্পর্টেন্ট। এখান থেকে লিম্যান, বামার, প্যাসেন, ফুন্ড, হামফ্রে, ব্রেকেট সব হয়ে যাবে। হ্যাঁ বল, এটুকু বুঝতে পারছিস কি কি করে আসলো? বিশাল ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। বল দেখ, নিলস বোর শুধুমাত্র হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ্য পরমাণুর ক্ষেত্রেই করেছিল। ভালো করে শুনে রাখ পয়েন্টটা, হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ্য পরমাণুর ক্ষেত্রে করেছিল, এইচ লাইক অ্যাটমসের জন্য, ঠিক আছে। এবার দেখ হাইড্রোজেনের জন্য করে দেখাচ্ছি। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি, অভিজিৎ বলবে তোমাকে, কোন পরমাণুর জন্য? সব হাইড্রোজেন পরমাণুর জন্যই করব। প্রথম কক্ষপথের শক্তি, টোটাল এনার্জি। দেখ সূত্রটা দেখ, টোটাল এনার্জি সমান কি বটে বল, ইন্টু জেড। জেড মানে পরমাণু ক্রমাঙ্ক। বল হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 1, তাহলে 1/2 বাই প্রথম কক্ষপথ, তাহলে 1/2, তার মানে সে একই। বল এইটা কিন্তু ইলেকট্রন ভোল্ট এককে। কি এককে? ইভি, ইলেকট্রন ভোল্ট এককে। বল বুঝতে পারছিস কতদূর পর্যন্ত? অভিক বলবে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে, বল টোটাল এনার্জি দ্বিতীয় কক্ষপথের জন্য সূত্রটা কি? -13.6 ইন্টু 1² বাই n² n মানে কত কক্ষপথ? 2, তাহলে 2² মানে 4, তাহলে 1/4। যদি এটা গুণ করিস মানে কাটাকাটি করিস, -3.41 ইভি আসবে। 3.4 না 3.5, 3.41 আসবে। এটা দ্বিতীয় কক্ষপথের এলো। এইবার তৃতীয় কক্ষপথের শক্তি, প্রদীপ বল। -13.6 ইন্টু, এইটা তো 1ই হবে, হাইড্রোজেন তো, হাইড্রোজেনের জেডটা 1ই, 3 নম্বর কক্ষপথ, তাহলে 3² মানে ইয়ে করে দেখবি -1.51 ইভি এসছে। এই গুণ করে ভাগ করে দেখবি কোনটা 3.41 হচ্ছে মনে হচ্ছে। 4 3 12, হ্যাঁ 3.4 হচ্ছিল আসলে। এটাও তো মানে একদম 13.6 থাকে না, তারপরে থাকে তো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 41 আর 40, দেখ এটা কিছু নাই মানে কি বলছে বলতো, আর 1, এটা এত ফারাক দশমিকের পর 40 41 দশমিক পর না, আসন্ন মান করলেও সে কি আসবে, কর আসন্ন মান, সেটা তো তারা ভাবে দেখছিস না। তারপর একটা তাহলে ওইটা একটা 2 হয়ে যাবে, শূন্যটা 1 হবে, 1 হবে, আরো তো আসন্ন মান কর, সেই কি হিসেবে না সবগুলো বাড়িবে না, এদিকে 1 আর 2 বাড়লেও 5-এর বেশি হইতে হবে না, তারপরে তো বাড়িবে পরে। যাই হোক ওইগুলো তো যাচ্ছি না আমরা, এইটা দেখ এদিকে দেখ, ফালতু কথা বলে লাভ নেই। টোটাল এনার্জি সমান মাইনাস,
এটা কত নম্বর কক্ষপথের? এবারে 4 নম্বর আর 5 নম্বর আবার অভিজিৎ বলবে। 4 নম্বর কক্ষপথের অভিজিৎ বল। টোটাল এনার্জি -13.6 ইন্টু জেড, জেড তো 1 বাই নিচে কত হবে কেন 16 হলো? 4 নম্বর কক্ষপথ, 4 স্কোয়ার, ঠিক আছে 16। তাহলে এইটা আসবে তোর -0 পয়েন্ট কত আছে ভুলে গেছি, মানগুলো আমার মনে নেই, যা ঝড় চলছে বলে যা ঝড় চলছে ভুলে যাবে বটে। -0.34 এরকম কিছু আসবে মনে হচ্ছে, না -0.885 আসবে মনে হচ্ছে, যতদূর মনে হচ্ছে আমার। দেখ একবার মোবাইলে নিয়েছিস, কেউ মোবাইলে নিয়েছিস, ভাগ করে দেখতো। তখন কে 5 নম্বর কক্ষপথেরটা বলবে অভিক, বল অভিক। 25টা কোথায় উপরে বল, এইটাও বল এইটাও বল। এইটা মনে হয় আসবে তোর আসছে, আর এটা মনে হয় -0.34 এরকম কিছু একটা আসবে দেখ মনে হচ্ছে, যতদূর মনে হচ্ছে আমার মনে হচ্ছে 5। দেখ ইভি, সব ইভি এককে, হ্যাঁ সব ইভি, ইলেকট্রন ভোল্ট, এগুলো ইভি, ইভি লেখা আছে কিন্তু তাও আমি আলাদা কালিতে লিখে দিচ্ছি। ইভি, এটা ইভি বাজুক। এদিকে দেখ প্রথম কক্ষপথটা কোথায় মুছি, ও ঠিক আছে, এই হাসিস না। এইবার দেখ আমরা শক্তির স্তরগুলোকে সাজাবো 1 থেকে। 1 নাম্বার শক্তির যে স্তরটা, ঠিক আছে 1 নাম্বার শক্তির স্তর দেখবে এদিকে, 1 নাম্বার শক্তির স্তরটা আমরা এইটা দেখালাম, ঠিক আছে এটা 1 নাম্বার শক্তির স্তর। এটা n সমান 1 কত নম্বর কক্ষপথের জন্য করছি আমরা? 1 নাম্বার কক্ষপথের জন্য n সমান কত লিখবো বল? আর এই কক্ষপথের শক্তি কত? -13.6 ইলেকট্রন ভোল্ট, বুঝতে পেরেছিস? এইবার পরেরটা দেখ, পরে সেকেন্ড কক্ষপথ -3.4 ইলেকট্রন ভোল্ট। এইবার দেখ 13 আর 3-এর মধ্যে গ্যাপ তো অনেকটাই বেশি, বল প্রায় 10.2। তাহলে এই 13.6 আর 3 10-এর পার্থক্য আছে, তাহলে একটু বড় করে পার্থক্যটা দেখালাম। এটা কত নম্বর কক্ষপথ? n সমান 2, আর এটার এনার্জি কত? -3.4 ইলেকট্রন ভোল্ট, বল বুঝতে পেরেছিস? এবার দ্বিতীয়র পর আমরা তৃতীয়তে যাচ্ছি। এবার বল 1 আর 2-এর মধ্যে গ্যাপটা অনেক বেশি ছিল কি না? কিন্তু 2 আর 3-এর গ্যাপটা কি সত্যি অতটাই বেশি আছে? 3 আর এটা 1.5, 3 আর এটা 1.5, বল এটা শক্তির পার্থক্যটা বেশি আছে আগের তুলনায় না কম আছে? কম আছে। তাহলে এই স্তরটা কিন্তু একটু সামনেই দেখাবো আমরা, বেশি দূরে দেখাবো না। এটা কত নম্বর শক্তি স্তর? কত শক্তি এটার? -1.51 ইভি, বল বুঝতে পেরেছিস? তারপর 3-এর পর যদি 4-এ যাস, অভিজিৎ ভালো করে দেখ, তুই বল 2 আর 3, প্রথমে 1 আর 2-এর পার্থক্যটা অনেক বেশি ছিল, 2 আর 3-এর পার্থক্য কত দেখ তো? 3 আর এটা 1.5, প্রায় 2 বলতে পারিস। তারপর দেখ 3 আর 4-এর পার্থক্য দেখ, এটা 3-এ কত? 1.5, আর 4-এ 0.85। দেখ তুই বিয়োগ করে দেখ 0.70 মানে 70, তাহলে পার্থক্যটা বেশ বাড়ছে না কমছে? কমছে। মানে কি বললাম বুঝতে পারলি? এই দুটোর পার্থক্য অনেক বেশি, এই দুটোর পার্থক্য একটু কম, এইটার এইটার মধ্যে পার্থক্যটা আরো কম। তাহলে এখন পরের কক্ষপথটা আরো সামনে আসবে। এটা n সমান 4, কত শক্তি এটার?
মাইনাস 0.85 ইলেকট্রন ভোল্ট। বল বুঝতে পারিস কি? এইবার 4-এর থেকে যদি আমরা 5-এ যাই, এবার দেখ 4 আর 5-এর পার্থক্য কত, দেখ 0.3 পার্থক্য, মানে আরও পার্থক্যটা কম। তাহলে যত উপরে যাচ্ছি তত শক্তির স্তরের যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো কি হচ্ছে, n=4। এটা n=5 আর 5-এর শক্তি হচ্ছে -0.54। বল বুঝতে পারছিস কি? এবার দেখ প্রদীপ, যত উপরে যাচ্ছি তত শক্তি কমছে না বাড়ছে? শক্তি কি হচ্ছে, বাড়ছে। বলতে পারি বাড়ছে কি করে, বাড়ছে বলতে পারলাম, এখানে মাইনাস সাইনটা আছে যে মাইনাস, হ্যাঁ মাইনাস আছে, তাহলে উপরে যাচ্ছি মাইনাসটা কমলো, ধারটা কমলো, আরও উপরে যাচ্ছি মাইনাসটা আরও কমছে, মাইনাস কমছে, কমতে মাইনাসের শক্তিটা কমতে যখন আমরা পরপর উপর দিকে যেতেই থাকবো, এমন একটা টাইম আসবে ইনফিনিটিতে যাই, ইনফিনিটিতে যখন যাব তখন এই এনার্জিটা হয়ে যাবে, ইলেকট্রনের এনার্জিটা হয়ে যাবে, শক্তিটা হয়ে যাবে শূন্য। বুঝতে পারলি কি? আর এইটাকেই আমরা ফ্রি ইলেকট্রন বলি। যখন ইলেকট্রনটার শক্তি কত হয়ে যায়, 0 হয়ে যায়। কোথায় যায়, n= ইনফিনিটি। দেখ ইনফিনিটি মানে কি, ইলেকট্রনটাকে কি আমি পুরো সত্যি অসীমে রেখে দিয়ে আসবো? একটা পরমাণুর জন্যে, একটা পরমাণু ধর এই জায়গাতে আছে একটা ডটের মতো, তার ক্ষেত্রে এই ডট থেকে এই ডটটাই ইনফিনিটি, ঠিক আছে? তাহলে আমরা যদি চাই যে কোনো ইলেকট্রনকে ফ্রি করব, তাহলে তার শক্তিটাকে কি করতে হবে, 0 করতে হবে। কত করতে হবে, 0 করতে হবে। আর 0 কোথায় হয়, n=, বল 1 নাম্বার কক্ষপথের শক্তি বেশি না যত কক্ষপথগুলো দূরের দিকে যাবো তত শক্তি বাড়ে? শক্তি বাড়ে। বুঝতে পারছিস কি, দূরের দিকে। আর এইখানের গ্যাপটা কেন বেশি রাখা হয়েছে, হ্যাঁ শক্তির পার্থক্যটা বেশি, ঠিক আছে? এতদূর পর্যন্ত কোনো সমস্যা নাই। এটাকে শক্তি স্তর বলে। শক্তি স্তরের চিত্র কিন্তু দেখাতে বলতে পারে, তোকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই দুটোর মধ্যে আমি গ্যাপ বেশি রাখবো, এই দুটোর মধ্যে গ্যাপটা একটু কম। মানগুলো তো বার করে নিবি রে ভাই, -13.6 × z²/n²। কে এত মুখস্থ রাখবে? এগুলো ক্লাস 11-এ ছিল বেশিরভাগ টপিক, এগুলো সব ছিল। যতগুলো আমি এখন পড়াচ্ছি শুধুমাত্র মানগুলো মুখস্থ করাই দিয়েছিল তোদের দিকে, আর আমাদের এখানে মুখস্থ নাই, করাই। হ্যাঁ ঠিক আছে। এবার শুন অভিক, 1 নাম্বার কক্ষপথে একটা ইলেকট্রন আছে, 1 নাম্বার কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা শক্তিও -13.6 হবে। বল বটে কিনা? এই কক্ষপথে যে ইলেকট্রনটা আছে তার শক্তিও কত হবে? এই কক্ষপথটার শক্তি কত? তাহলে এইখানে যে ইলেকট্রনটা থাকবে তারও শক্তি -13.6। এইবার তাকে আমি চাইছি ফ্রি ইলেকট্রন করে দেবো, ইলেকট্রনটাকে বাইরে বার করবো, কত শক্তি দিতে হবে? +13.6। বুঝতে পারলি কি? তার মানে হ্যাঁ, ইয়াকে ন্যূনতম কত শক্তি দিলে এই ইলেকট্রনটা শক্তি 0 হবে? আগে বলে এই ইলেকট্রনটার শক্তি কত অভিজিৎ? এই ইলেকট্রনটার শক্তি কত? হ্যাঁ, এই কক্ষপথটার শক্তি -13.6 আর ইলেকট্রনটার শক্তিও। এই ইলেকট্রনটাকে আমি চাইছি ফ্রি করব, ফ্রি মানে শক্তিটা 0 করব, -13.6। কত দেবো? তাহলে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের বন্ধন থেকে বাইরে বেরিয়ে যাবে। বুঝতে পারছিস? ফ্রি হয়ে যাবে। পরেরটা শুন, ইয়াকে তাহলে আমাকে 13.6 শক্তি দিতে হবে। আর যেই 13.6 দেবো তাহলে এই ইলেকট্রনটা কি হবে? বাইরে। এই ন্যূনতম যে শক্তিটা লাগে, এই ন্যূনতম শক্তিটাকে আয়োনাইজেশন শক্তি বা আয়নন শক্তি বলে। গ্যাসীয় প্রসারণ থেকে হ্যাঁ ক্যাটায়নে পরিণত করতে। হ্যাঁ, ক্যাটায়ন কেন বলছে বলতো? দেখবি 10-এ যদি পড়েছিস, একটা উদাহরণ দিয়েই দিই। 10-এর এনে হচ্ছে 11, ইলেকট্রন বিন্যাস করলে হয় 2,8,1। ই কি করবে? 8টা করার জন্যে ইয়াকে 8টা করতে হবে, শেষ কক্ষপথে 8টা করতে হবে। তাহলে ইয়ার কাছে দুটো পথ আছে, হয় এখানে 7টা নিতে হবে আগে, আর নাহলে একটা, কোনটা সহজ হওয়ার জন্য একটা ছাড়ি দিয়া। তাহলে একটা যেই ইলেকট্রনকে ছাড়ি দিচ্ছে, বর্জন করে দিচ্ছে, তখন এই Na প্লাস হয়ে যায়।
বলছি বলছি একটু Na প্লাস হয়ে যাচ্ছে, বল বুঝতে পারছিস কি? তাহলে এই যে Na প্লাস হয়ে গেল, ভালো করে শুনবি, Na প্লাস হয়ে গেল, এটি ক্যাটায়ন হইল না অ্যানায়ন হইল? শেষ কক্ষপথ কটা ইলেকট্রন করে চিহ্নে? 8টা। 8টা করার জন্য এই ইলেকট্রনটা কি করে দিয়েছে? ওই শুধু শুধু বাদ দিয়ে দিতে পারে না ওর ইচ্ছা মতো। তাহলে তো সোডিয়াম বলে কোনো পরমাণুই দেখতো নাই, সোডিয়াম বলে তো কোনো পরমাণুই দেখতো নাই। আসলে ইয়াকে বাইরে থেকে শক্তি দিতে হয়, ন্যূনতম কথা না লিখলে কিন্তু ভুল, ভালো করে শুনে রাখ। যেমন তুই আইফোন কিনবি, তাহলে তোর একটা আইফোনের দাম আছে 50,000 টাকা, তাহলে ন্যূনতম তোর কাছে 50,000 টাকা থাকতে হবে, তবেই তুই আইফোনটা পাবি। এবারে তার মানে কি তুই 50,000 টাকায় রাখবি আর বাকি টাকা ইনকাম করবি না? ধর তুই ইনকাম করেছিস, তোকে দিচ্ছে লোক, তুই চাকরি করছিস, তোকে দিচ্ছে সরকার, তুই বলি না 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 আমার 50,000 টাকা হলেই হয়ে যাবে, আমার আর দরকার নেই, করবি কি? ম্যাক্সিমাম তোর কাছে অনেক থাকতে পারে, অনেক থাকতে পারে, কিন্তু ন্যূনতম 50,000 না থাকলে তুই আইফোনটা পাবি না। তাহলে ন্যূনতম এই ইলেকট্রনটাকে কত শক্তি দরকার? তুই বেশিও দিতে পারিস, তুই 15 দিলি, তুই 20 দে, প্লাস 20 দে, তুই প্লাস 100 দে, দিতেই পারিস, আর এই গ্রহণও করবি, কিন্তু ন্যূনতম কতটুকু দিলে বেরাবে? প্লাস 13.6 দিলে এটি বেরাবে। তাহলে ন্যূনতম যে শক্তিটা, সেই শক্তিটাকে আয়োনাইজেশন শক্তি বলে, বুঝতে পারছিস? আর এই বিভবটাকে বলা হয় আয়নন বিভব। এই বিভবটাকে কি বলা হয়? আয়নন বিভব। আর শক্তিটাকে বলা হয় আয়নাইজেশন শক্তি বা আয়নন শক্তি। এবার শুন, এইটাতে কত শক্তি লাগবে আর কত ভোল্ট লাগবে বলতে পারবি? কিছু করার দরকার নাই, এটা কত শক্তি দিতে হবে? -13.6 আছে, কত শক্তি দিতে হবে? +13.6 ইভি। কিন্তু আমি যদি শক্তি না বলে শুধু বিভব বলে, আয়নন বিভব কত, ইটা বাদ দিতে, +13.6 ভোল্ট। বুঝতে পেরেছিস কি? এবার গ্রাউন্ড স্টেট আর ফার্স্ট এক্সাইটেড স্টেট ওটা বুঝাই দিচ্ছি। গ্রাউন্ড স্টেটে দেখ, ধর এটা গ্রাউন্ড স্টেটে আছে, ভূমিস্তর আছে, ভূমিস্তর এইটাকে নিচেরটাকে, সবকার নিচেরটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। ভালো করে শোন, এটা সবাই ভুল করে, এইটাকে বলবো আমরা গ্রাউন্ড স্টেট, ঠিক আছে, মানে ভূমিস্তর। আর এইটাকে বলবো, এই 2 নাম্বারটাকে বলবো ফার্স্ট এক্সাইটেড স্টেট। ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে প্রথম উত্তেজিত স্তর। এটা হচ্ছে ভূমি স্তর, এটা প্রথম উত্তেজিত, এইটা হচ্ছে দ্বিতীয় উত্তেজিত, আর এটা তৃতীয় উত্তেজিত। এটা হচ্ছে গ্রাউন্ড, ভৌম স্তর, ভৌম বা ভূমিস্তর। এটা ফার্স্ট এক্সাইটেড, সেকেন্ড এক্সাইটেড, থার্ড এক্সাইটেড। বুঝতে পারছিস? প্রথম উত্তেজিত স্তর, দ্বিতীয় উত্তেজিত, তৃতীয়। এইবার আমাকে অভিজিৎ বলবে গ্রাউন্ড থেকে প্রথম উত্তেজিত স্তরে পাঠাবো ইলেকট্রনকে, কত শক্তি দিতে হবে? বলেই দিচ্ছে 10.2 বল গাধা। এটা তো 13.6 আছে, এইখানে যাব, তাহলে একে শক্তি দিতে হবে, কত শক্তি দিতে হবে? 10.2। বুঝতে পেরেছিস কি? সব থেকে বেস্ট হচ্ছে এই শক্তিটা থেকে এই শক্তিটা বিয়োগ করবি। এইবার তাহলে এটা বুঝতে পেরেছিস তো, প্রথম উত্তেজিত স্তরে দিলে কত করতে হবে? এইবার আমাকে অভিক বলবে, ঠিক আছে, অভিক বলবে যে আমরা ফার্স্ট এক্সাইটেড থেকে সেকেন্ড এক্সাইটেডে যাব। এটা এটা বটা -1.51। এটা ফার্স্ট এক্সাইটেড থেকে সেকেন্ড এক্সাইটেডে যাচ্ছে। এই বড়টার থেকে ছোট, মানে -3.4 থেকে -1.51, -3.4 মাইনাসে মাইনাসে +1.51, ঠিক আছে, মানে এটা -2.9 বা 8.9 বলতে পারিস, 8.9 হবে, -2.9। কি কেন ভুল হয়েছে মনে হচ্ছে? 1.9 হবে, 1.9 হবে, 1.9 হবে।
বুঝতে পারছিস কি? তাহলে এটা তো কত শক্তি লাগবে? 1.91 কিন্তু 1.91 মাইনাস লিখিস না, এখানে মাইনাস এসছে কেন বলতো? আমরা বড়টার থেকে ছোট মানে মাইনাসের থেকে ছোট প্লাসটা বিয়োগ করছি তো, ঠিক আছে? বল বুঝতে পারছিস কি? এইবার পরেরটা প্রদীপ বলবে, ঠিক আছে? গ্রাউন্ড স্টেট থেকে সেকেন্ড এক্সাইটেড স্টেটে যাবে। এখন তো দেখি দেখি কত সুন্দর বলে দিচ্ছিস। যখনই 12.9 হবে না, 11.9 হবে। ও ওইটা তো বলেছিল 5, হ্যাঁ তাহলে 1 হচ্ছে তো মনে হচ্ছে, মানে 12.1, 12.1 জানা ওই যাই হলো 12.1 হবে। যাই হোক ওটাতে ওই বিয়োগ করতে পারবি, যাই হোক হ্যাঁ হ্যাঁ যাই হলো মানে বিয়োগ করতে পারবে, ওটাতে আমি যাচ্ছি না। কোথায় হচ্ছে ভুল, কোথায় হয় যখন আমি বলবো না ফার্স্ট এক্সাইটেড স্টেট, তুই দ্বিতীয় নম্বর কক্ষপথ ভাববি নি। যখনই বলবো ফার্স্ট এক্সাইটেড স্টেট, তুই এইটাকে ধরবি, n=1 বসাবি। যখন বলবো না সেকেন্ড এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে কত নম্বর কক্ষপথ বলতো, কিন্তু তুই তখন ভাববি নি। তুই বিয়োগ তো করে নিবি, তুই বিয়োগ তো করে নিবি, যোগ তো করে নিবি, ওগুলো শিখে দিতে আমি আসিনি। বুঝতে পারছিস কি? এইবার শোন, এইটা এই পার্টটা হয়ে গেল আয়নাইজেশন শক্তির পার্টটা, ঠিক আছে? এইবার কতগুলা বর্ণালী আছে, বর্ণালী, শোষণ বর্ণালী আর নির্গত বর্ণালী কি পরে বুঝাচ্ছি, আগে বর্ণালীগুলো শুন। প্রথম যে শ্রেণীটা আছে সেটাকে লিমেন শ্রেণী বলা হয়। লিমেন শ্রেণী বা লাইম্যানও আছে, লিমেন আছে, ইংলিশ থেকে বাংলা করেছি তো বিভিন্নভাবে করেছি, লিমেন বল আর লাইম্যান বল। ও হো এক মিনিট, তার আগে আরেকটা কাজ আছে। এইখানে ধর নিউক্লিয়াস আছে, ঠিক আছে? নিউক্লিয়াসের বাইরে এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, আর এটা 3 নম্বর কক্ষপথ, ঠিক আছে? ঠিক আছে, এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, এটা 3 নম্বর কক্ষপথ। এদিকে শুন, ফুসুর পরে করবে। একটা এটা গ্রাউন্ড, তো এটা ফার্স্ট এক্সাইটেড, এটা সেকেন্ড, ঠিক আছে? বলতো এই দিকে যত বাইরের দিকে যাব তত শক্তি বাড়ে না কমে? যত বাইরের দিকে যাব তত শক্তি কি পায়? বৃদ্ধি পায়। অভিজিৎ কেন শক্তি বৃদ্ধি পেয়েছে কি করে বুঝলাম? প্রথম কক্ষপথে n=1 শক্তি কত? দ্বিতীয়টার কত বল? উপরে যত উপরে যাচ্ছে তত শক্তি কি হচ্ছে? বাড়ছে। তো ওইটাই তো আছে, এটা n=1, এটা n=1, এটা 2, এটা 3। যত বাইরের দিকে যাবো তত শক্তি কি হয়? প্রথমটা শক্তি কত? -6, তারপরটা শক্তি -3, তারপরটা -1, তাহলে যত বাইরের দিকে যাচ্ছে শক্তি তত বাড়ছে, ঠিক আছে? এইবার দেখ, একটা ইলেকট্রন, ভালো করে শুনবি, একটা ইলেকট্রন এই কক্ষপথের শক্তি আমরা ধরলাম E3, এটা 3 নম্বর কক্ষপথ, তো তাহলে এটা শক্তি E3, এটা 2 নম্বর কক্ষপথ, তাহলে ইয়ার শক্তি হচ্ছে E2, এটা 1 নম্বর কক্ষপথ, তাহলে ইয়ার শক্তি হচ্ছে E1। কি বললাম ভালো করে শুন, এটা 1 নম্বর কক্ষপথ, E1, E2, E3, ক্লিয়ার হয়েছে? এইবার কোনো একটা ইলেকট্রন 1 থেকে 2 এসছে, বল নিম্ন থেকে উচ্চে এসছে না উচ্চ থেকে নিম্নে এসছে? নিম্ন থেকে উচ্চে এসছে, বল শক্তি গ্রহণ করবে না বর্জন করবে? শক্তি গ্রহণ করবে। তাহলে E1 থেকে E2 তে যদি আসে তাহলে শক্তি গ্রহণ করবে, বল বুঝতে পারছিস কি? আর যদি 2 থেকে 1 এ যায় তাহলে কি করবে? তার উল্টাটা করবে, 2টা শক্তি বেশি, 1টা শক্তি, তাহলে উচ্চ থেকে নিম্নে গেলে শক্তি, আর নিম্ন থেকে উচ্চে আসলে আমি E1 থেকে E2 না করি E2 থেকে E1 করছি, বল শক্তি গ্রহণ করবে না বর্জন করবে? কারণ E2টা শক্তি বেশি, E1 এর শক্তি। তাহলে আমরা দেখতে এরকম লিখতে পারি E2 গ্রেটার দেন E1, E2 শক্তি বেশি কার থেকে? তাহলে আমরা দেখ না এরকম লিখতে পারি E2 - E1,
সমান, ভালো করে শুনবি, 2 থেকে 1 যাচ্ছে, শক্তি বর্জন করবে না গ্রহণ করবে? আগে বল, বর্জন না গ্রহণ? বর্জন করছে। আর এটা আলোর আকারে নির্গত করে, কি আকারে নির্গত করে? ফোটনের আকারে বা আলোর আকারে নির্গত করে। বর্ণালীর কথা বললাম যে আলোর আকারে নির্গত করছে, মানে ফোটনের শক্তি আকারে নির্গত করছে। আর ফোটনের শক্তি এদিকে দেখে রাখ, ফোটনের শক্তি ই সমান হয় এইচ ইন্টু নিউ। ফোটনের শক্তির মুখস্থ রাখ, এটা কোয়ান্টামে পড়ানো হয়ে গেছে, তোরা পড়িস নি হয়তো। ই সমান এইচ নিউ। এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর নিউটা হচ্ছে কম্পাঙ্ক। এইচটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউটা হচ্ছে কম্পাঙ্ক। আর 9-এ আরেকটা সম্পর্ক ছিল, দেখতো এটা পড়েছিস কি আগের দিন দেখাইছি কিনা মনে নেই আমার। বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। আগের দিন কি দেখাইছি এটা? বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। বেগ, আলোর বেগকে সি দ্বারা লিখলাম, সমান কম্পাঙ্ককে নিউ দ্বারা লিখলাম, ইন্টু তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা লিখলাম। এইখান থেকে প্রদীপ আমাকে বল, নিউ সমান কি বেরোবে? নিউ সমান বেরোবে সি বাই ল্যামডা। তাহলে দেখতো এই মানটা আমরা এখানে বসাতে পারি, নিউর মান বেরিয়েছে সি বাই ল্যামডা। তাহলে হ্যাঁ, তাহলে এই জায়গাটাতে আমরা লিখতে পারি এইচ ইন্টু সি বাই ল্যামডা, এটা নিউর জায়গায় লিখলাম। তাহলে এইটা কার শক্তি বেরোলে বলতো? ফোটনের শক্তি। কার শক্তি? ফোটনের শক্তি। ই সমান কি হয়? এইচ নিউ। তারপরে লিখলাম এইচ সি বাই ল্যামডা, ই সমান এইচ নিউ নি এইচ সি বাই ল্যামডা। এবার দেখ অভিজিৎ, 1 থেকে 2 গেলে শক্তি কি করে, গ্রহণ না বর্জন? এবার বল, 2 থেকে 1 বর্জন করবে। কিসের আকারে নির্গত করবে? ফোটনের আকারে, ফোটনের শক্তির আকারে। ফোটনের শক্তি কি বল? এইচ সি বাই ল্যামডা। ই সমান হচ্ছে, এখানে প্রথমে লিখে দিই, এটা কার আকারে নির্গত করবে? ফোটনের আকারে। এইদিকে দেখ রে, এইদিকে দেখ, এটা কার আকারে নির্গত করবে? ফোটনের আকারে। সেই ই অফ ফোটন লিখলাম। বল প্রথম লাইন বুঝতে পারছিস কি? E2 মাইনাস E1 কেন করলাম? E1 মাইনাস E2 কেন করলাম নাই? E2টা বড়, ঠিক আছে? তাহলে ই ফোটন, ফোটনের আকারে নির্গত করবে। এইবার পরের লাইন দেখ, E2 জায়গায়, E2 জায়গায় আমি কি লিখবো দেখ, মাইনাস 13.6। নাহলে 13.6 না লিখি, পুরো মানটাই লিখি, কেন না তাহলে এখান থেকে রিডবার্গ ধ্রুবকটা আমরা দেখাই দেবো। এদিকে শুন, এদিকে দেখ, E2 এর মানটা মনে আছে রে? এর মান, এর মান, না 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 না, ই এনার্জি এম জেড স্কোয়ার e⁴ বাই 8 এপসাইলন নটের স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। আর টোটাল এনার্জির আগে কি থাকে? সব সময় মাইনাস থাকে। কি থাকে? মাইনাস থাকে। এইবার দেখ, এইটা না, টোটাল এনার্জিতে 2 ছিল না, ওটা পোটেনশিয়াল এনার্জিতে। এটা এইটা তুই দেখবি একবার, টোটাল এনার্জি এইটা আছে, দেখবি। এইবার এইটার থেকে অভিজিৎ, যদি আমি এখানে 2 দিই, তাহলে এইখানে কোথায় কোথায় 2 দেবো? এই এনের জায়গায় 2 দেবো, বল। আর কোথাও 2 দেবো কি? কেন দিচ্ছি না, ভালো করে শুন। না 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 না, এদিকে দেখ, এরকম ছিল ই, এদিকে দেখ রে, এদিকে দেখ, দেখাই দিই। E1 সমান কি হবে? E1 সমান এম ইলেকট্রনের ভর। এটা কি জন্য 1 2 দেবো তুই আমাকে বল? এম ইলেকট্রনের ভর, ইয়ার ক্ষেত্রেও এম হয়, ওর ক্ষেত্রেও এমই হবে। 1 2 কি জন্য দেবো? জেড পারমাণবিক ক্রমাঙ্ক, এটারও কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, ওইটাই প্রথমে বললাম। 8, এবার 8-এরও কি এখানে 1 2 দেবো নাকি? এপসাইলন নটটাও ধ্রুবক, শুধু এনটা চেঞ্জ হবে। এনে এখানে কি বসে যাবে? 1। আর এইচটা কি 1 দেবো অভিক? এইচটা 1 দেবো কি? কেন দেবো না? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। একই রকম ভাবে E2টা বলতো অভিক, E2টা বল। মাইনাস তো হবে কি বল? তারপর আর e⁴ শুনেই নেই। তারপর
এপসাইলন নট না 2 2 হবে ওই ঠিক আছে স্কয়ার দাও তারপরটা ইয়া দাও 2 দাও নিচে আর উপরে স্কয়ার h2 স্কয়ার হবে না 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 ওটা হবে না ছেড়ে আমি ঠিক বল বুঝতে পারছিস কি তোদের পর্যন্ত মানে মোট কথা হচ্ছে n এর জায়গায় হ্যাঁ nটা চেঞ্জ হবে বাকি আর চেঞ্জ হবে না এইবার এই লাইনটা দেখ e2 বল অবি কি বলবি e2 এর মানটা কোনটা বসাবো ওইটা বসাবো মাইনাস m z স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট এর স্কয়ার n2 এর স্কয়ার h এর স্কয়ার বল বুঝতে পারছিস কি মাইনাস ছিল এদিকে দেখ মাইনাস ছিল মাইনাস লিখলাম e1 এর মান কত বল এদিকে দেখ এটা ইটুর মান বসাইলাম এদিকে দেখ এটা ইটুর মান বসাইলাম মাইনাস e1 এর মান বসাইছি এদিকে আছে ই অফ ফোটনের এনার্জি কত এদিকে দেখ এইচ সি বাই ল্যামডা বল বুঝতে পারছিস কি প্রদীপ এই লাইনটা দেখ একবারে করে দেবো মাইনাসে মাইনাস কি হচ্ছে এই লাইনে করে দিচ্ছি দেখ মাইনাসে মাইনাস কি হয়ে যাবে এখানটায় প্লাস হয়ে যাবে শুধু 2 হয়ে যাবে কি করে কাটাকাটি চলে যাবে হ্যাঁ কমন এটা শোন এটা কমন কি নিতে হবে বল কমন এখানে n2 আছে আর এখানে n1 আছে বাকি সব কমন যাবে কি কমন যাচ্ছে m z স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট এর স্কয়ার h স্কয়ার এটা পুরোটাই কমন বল এইটা আগে লিখি এটা প্লাস আছে n1 এর স্কয়ারের আগে কি আছে প্লাস আছে তাহলে 1/n1 স্কয়ারটা আগে লিখলাম n2 এর আগে আছে মাইনাস 1/n2 স্কয়ার সমান এদিকে কি আছে hc বাই ল্যামডা বল এটা বুঝতে পারছিস কি এইটা আগে লিখছি আমি hc বাই ল্যামডা এটা ঘুরে লিখছি hc বাই ল্যামডাটা আগে লিখলাম সমান m z স্কয়ার হ্যাঁ e টু দি পাওয়ার 4 বাই ঠিক 1/n1 স্কয়ার না কোনো সেই গান হচ্ছে নাকি না বলে দেবো হ্যাঁ n2 n3 হয়ে যাবে কিন্তু আমরা অত ঝামেলা করবো না আমি দেখাই দিচ্ছি সব শর্টকাটে কীভাবে করা যাবে এটা দেখ এটা বুঝতে পেরেছিস রে এটা বুঝতে পেরেছিস মানে এই দিকেরটা আগে লিখলাম আর এই দিকটা পরে লিখলাম এবার দেখ 1/λ এই 1/λ বার করছি hcটা তাহলে এখানে এই গুণ হবে কিনা বল hcটা কোথায় যাই গুণ হবে এটা নিচে ঠিক আছে তাহলে m z স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট এর স্কয়ার আর সিটা গুণ হচ্ছে তাহলে c আর এইখানে একটা h h এর কি হয়ে যাবে কিউব বাকি যা আছে তাই লিখলাম বল বুঝতে পারছিস কি না দেখ রে কি করলাম এখানে অভিজিৎ এটা কি করে পাই গেলাম ch কিউ এই সিটা এখানে গুণ করলাম নিচেই গুণ হয় কোনাকুনি এবার শুন কোনটা 0 হয়ে যাবে এটার একটা মান আছে কেননা উপরেও তো মান আছে না e টু দি পাওয়ার 4 এর মান আছে তারপরে এটা তুই বলছিস 0 হয়ে যাওয়া দরকার c দিয়ে ভাগ করলে কিন্তু হ্যাঁ আমি বুঝতে পারছি c দিয়ে ভাগ করছি বলছিস কিন্তু h এর মান আছে যে 6.625 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 আর মাইনাস 34টা যে উপরে যাবে বুঝতে পারছিস তো শুধু c হ্যাঁ তো সেরকম এটা 10 টু দি পাওয়ার মাইনাস 34 আছে আর আলোর বেগ কত হয় ও কোথায় আছে একবার একাতে 34 দেখে লিখছি বুঝতে পারলি কি তারপর তোর এখানেও অবশ্যই মাইনাস আছে 10 টু দি পাওয়ার মাইনাস 31 কোথায় করেছি আমার মনে নেই
এগুলো বাড়তি যেগুলো আছে না সেগুলো আমি পরে পড়াই দিচ্ছি, ঠিক আছে? এটা আরও সহজভাবে করাইছি, এটা আরও মানে এখানে তো আরও সহজভাবে। হ্যাঁ, তা আরও এটাও ভালো জিনিস, কিন্তু দেখ এখানে সি দিয়ে ভাগ করছি কিনা বল, এসিটা কনস্ট্যান্ট, কিন্তু 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 এসি দিয়ে ভাগ করার পর আর পাচ্ছি, দেখ এটা রিডবার ধ্রুবক বটে, এসি দিয়ে ভাগ করছি। এত কঠিনভাবে না করলে হয়তো, হ্যাঁ এত না কঠিনভাবে না করে আমি পরের দিন সহজভাবে দেখাই দেবো, মানে মানে এত না বসেই সেই 13.6 এসেছিল না যেটা প্রথমে করছিলাম, আমি ভাবছিলাম যে আরে এটা করার কারণ আছে, এটা করার কারণ আছে কেন বলতো, রিডবার ধ্রুবকটা আমার এখান থেকে হয়ে যাচ্ছে, নাহলে রিডবার ধ্রুবকের জন্য আরও আলাদাভাবে পড়াতে হবে, ফালতু এটার সাথে আমার হয়ে যাচ্ছে দুটো জিনিস। যাই হোক, এটা পরে বুঝতে পারবি আমি কী বলতে চাইছি। এটা দেখ, এই যে এইটার মানটাকে রিডবার্গ ধ্রুবক বা রেডবার্গ ধ্রুবক বলা হয়, এইটার মানটাকে, এটা হচ্ছে রেডবার্গ কনস্ট্যান্ট। এটা দেখ, এটাকে আর দ্বারা লেখা হয়, কী দ্বারা লেখা হয়, আর দ্বারা, রেডবার্গ কনস্ট্যান্ট। এই আর এর মান হচ্ছে এম জেড স্কোয়ার e⁴/8 এপসাইলন নট স্কোয়ার সি এইচ কিউব। এটার মান আসবে 1.097 ইন্টু 10⁻, কত বটে আমার মনে নেই, 8 মনে হয় সম্ভবত, দেখ না 7, ঠিক আছে? এটা হচ্ছে রেডবার্গ কনস্ট্যান্টের মান, এটা মনে রাখবি তোরা, অঙ্ক করার জন্য লাগবে 1.097 ইন্টু 10⁻7। বল বুঝতে পারছিস কি? এরকম করিস না, এটা বুঝতে পারিস, এটার মানটা কি রেডবার্গ ধ্রুবক, ঠিক আছে? এবার দেখ এই জায়গাটা আর লিখতে পারি পরের লাইনে এই জায়গাতে কি লিখবো আমরা, আর, তাহলে এটা দেখ রে 1/λ সমান আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। জেড স্কোয়ারটা রাখতে হবে, জেড স্কোয়ারটা বাদ দিই, আর ইন্টু জেড স্কোয়ার, জেডটা 1 বসবে কি এখানে, হাইড্রোজেনের ক্ষেত্রে করলে জেডটা নাও লিখতে পারিস, তাহলে জেড স্কোয়ারটা এখানে কেন লিখছি বল, বুঝতে পারছিস কি? এতদূর পর্যন্ত থাক, ঠিক আছে? লিম্যান বাম্বার পরের দিন পড়াবো।